সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1423তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্তনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ রোহান হোসেনের জীবনের এক হৃদয় কাঁপানো তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল, কেন ছেলের বাসর ঘরে বউ সেজে ঢুকলেন মা। কেন জন্মদাতা ছেলের বাসর ঘরে বউ সেজে ঢুকলেন এক মা। আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা গল্পটা একটুখানি শুনে কমেন্ট করবেন না, বা একটুখানি শুনে গল্প নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করবেন না। এই গল্পটা খুবই ভালো একটা গল্প এবং সামাজিক এক মধ্যবিত্ত পরিবারের হৃদয় বিদারক করুণ বাস্তব জীবনের গল্প। গল্পের মোড়টা তখনই বুঝতে পারবেন যখনই শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা শুনবেন। তাই সবাইকে অনুরোধ করবো পুরোটা গল্প শুনে চট্টগ্রামের ভাই রোহান হোসেনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রোহান হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার ছোট একটা বোন। আমার পরিবারের অন্য মানুষগুলো কোথায় আছে আমি ঠিক তা জানি না। ছোটবেলা থেকে যখন একটু একটু করে বড় হই তখন হাতের কাছে মাকে পাই আমাকে ভালোবাসার জন্য, আর খেলাধুলা করার জন্য ছোট্ট বোনটাকে সাথে পাই। আমার ছোট বোনের নাম হচ্ছে সাথী। আমি সাথীর সাথে ছোটোবেলায় খেলে দুলে আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। একটা পর্যায়ে মোটামুটি বড় হবার পরেই আমার মায়ের মুখে জানতে পারি আমাদের পরিবারে একটা সময় আমাদের সদস্য আমার বাবাও ছিল, কিন্তু আমার মা মূলত হিন্দু ধর্মাবলম্বী একজন মহিলা ছিলেন। আমার বাবা ছিলেন মুসলমান। আমার মা আমার বাবাকে মনে প্রাণে ভালোবাসতেন, আর ভালোবাসেন বলেই একটা সময় নিজের জাত ধর্ম সব কিছু ছেড়ে বাবার হাত ধরে সনাতন ধর্ম ত্যাগ করে পালিয়ে এসে মুসলিম ধর্ম গ্রহণ করে, এবং বহু বছর আমার আব্বার সাথে আমার মা সংসারও করে। আমি জন্ম হবার প্রায় 2 থেকে 3 বছর পরে আমার বাবা নাকি মারা যায়। বাবার তেমন কোনো স্মৃতি আমার ঠিক এই মুহূর্ত পর্যন্ত মনে পড়তেছে না, কিন্তু আমার মা বলতো আমি নাকি আমার বাবাকে অনেক ভালোবাসতাম। আমি যে কারো কোলে গেলে কান্না করতাম, চিৎকার করতাম, চেঁচামেচি করতাম, কিন্তু যখনই বাবার কোলে যেতাম তখনই একেবারে শান্ত বালকের মতো চুপটি করে বাবার বুকে মাথা রেখে আমি ঘুমিয়ে যেতাম। আমি আমার বাবাকে নাকি অসম্ভব রকমের ভালোবাসতাম, কিন্তু বাবার স্মৃতি ঠিক এমন করে আমার মনে পড়তেছে না। মোটামুটি বড় হলাম, এবং বড় হওয়ার পরে আমি আর আমার বোন সাথী আমরা দুজনে আলাদা 2টি স্কুলে পড়াশোনা করতাম। সাথী গার্লস স্কুলে পড়তো, আমার মা আমাকে একটা ভালো স্কুলে ভর্তি করায়। আর আমার মাও একটা চাকরি করতো, একটা বেসরকারি কোম্পানিতে, কুরিয়ার কোম্পানিতে চাকরি করতো, এবং সেখান থেকে যে টাকা বেতন পাইতো তা দিয়ে আমাদের ঘর ভাড়া, থাকা, খাওয়া এবং আমাদের পড়াশোনার খরচ সমস্ত কিছু আমার আম্মা একাই বিহার করতো। আমার আম্মা কোনোদিনও তার বাপের বাড়িতে এত অভাবে অনটনে ছিল, তারপরেও কখনো তার বাবা মায়ের কাছে যায়নি, এবং আমার দাদা দাদির কাছেও তিনি কখনোই যায়নি। আমি আমার মায়ের মুখে শুনেছিলাম যে আমার নানুর বাড়ির মানুষরা নাকি অনেক ধনী, তাদের নাকি বিঘায় বিঘায় সম্পত্তি, তাদের বাড়ি ছিল কুষ্টিয়ার ওইদিকে, এবং তারা অনেক বেশি বড়লোক ছিল। কিন্তু আমার মা যতই দুঃখ কষ্ট পেয়েছে কখনোই তার নিজের জন্মদাতা পিতামাতার কাছে যায়নি আমাদেরকে নিয়ে। এরকম করে আস্তে আস্তে করে আমি বড় হতে থাকি, কিন্তু ছোটোবেলা থেকে আমি যথেষ্ট পরিমাণের একটা দুষ্ট প্রকৃতির ছেলে ছিলাম। সারাক্ষণ দুষ্টামি আর বান্দরামি করে বেড়াতাম, কখনোই কাউকে মানতাম না, কাউকে পরোয়া করতাম না, এবং এত বেশি দুষ্টামি করতাম যে আমার মা আমাকে নিয়ে খুব টেনশানে থাকতো। আমি যেদিনে বাসায় মা যেদিনে চাকরিতে যাইতো আমাকে বাসায় রেখা, এবং বাসায় আসার পরেই দেখতো আমি কোনো না কোনো একটা অঘটন করে ফেলতাম। কিন্তু আমার বোন সাথী ছিল সম্পূর্ণভাবে আমার বিপরীত। সাথী কোনো দুষ্টামি করতো না, বাসায় চুপটি করে থাকতো, এবং খুবই শান্ত স্বভাবী একটা মেয়ে ছিল। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার এসএসসি রেজাল্ট আউট হওয়ার আগ মুহূর্তে সাথী তখন ক্লাস 9-এ পড়ে, সাথী তখন ক্লাস 8-এ পড়ে। ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠবে। তো আমার মা বলতো সাথীকে মাঝে মাঝে পড়ানোর জন্য, তো আমি সাথীকে মাঝে মাঝে পড়াইতাম। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে আমি এসএসসি পরীক্ষার দেওয়ার পরে আমার কাছে এই জিনিসটা হঠাৎ করে কেন জানি, আমি ঠিক জানি না, যে আমার বোনের প্রতি আমার এক ধরনের একটা অন্যরকম ভালোবাসা কাজ করতে শুরু করে, যেটা আসলে কোনো ভাই বোনের ভালোবাসা নয়, এক অন্যরকম ভালোবাসা, অন্যরকম দৃষ্টি আমার বোন সাথীর প্রতি আমার পড়ে।
তো প্রথম দিকে বিষয়টা আমার লজ্জা লাগে যে আমি ওর দিকে কেন এইভাবে তাকাচ্ছি, বা ওর দিকে তাকালে কেন আমার মনে কামনা বাসনা জাগে, এবং ওর দিকে তাকালেই কেন ওকে আমার বিয়ে করতে ইচ্ছে করে, সংসার করতে ইচ্ছে করে। আমি ঠিক জানি না, কিন্তু ও তো আমার বোন। এটা কীভাবে সম্ভব? ভাই বোনের বিয়ে তো পৃথিবীতে কোনো কোথাও নাই, এবং এটা কিভাবে সম্ভব আমি ঠিক বুঝতে পারি না। এরপরও আমি যতই ওর দিকে তাকাতাম, যতই ওর সাথে কথা বলতাম, আমি ততই ওর প্রতি মুগ্ধ হয়ে যেতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার এসএসসি রেজাল্ট আউট হয়। এসএসসি রেজাল্ট বের হওয়ার পরে আমার মা তখন আমাদের এলাকারই একটা কলেজে আমাকে তখন ভর্তি করায়। সাথী তখন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ ভর্তি হয়েছে। তো 9-এ ভর্তি হলেও সাথী দেখতে শুনতে কিন্তু অনেকটা লম্বা ছিল, সুন্দরী ছিল, এবং মাথার চুলগুলো কোমর পর্যন্ত পড়তো, চুলগুলো অনেক ঘন কালো ছিল। এমন করে যখন তাকে আমরা ভালো লাগতে শুরু হয়, আমি মাঝে মাঝে ওরে যখন পড়াইতাম, আমি কিন্তু ওকে পড়াইতাম, বাসার মধ্যে আমি ওরে পড়াইতাম। আমি তখন বলতাম যে সাথী, আমার কেন জানি তোরে ভালো লাগে, আচ্ছা তোর কি আমারে ভালো লাগে? এগুলো বললেই না ও খুব লজ্জা পাইতো। আমরা বলতো, ছি ভাইয়া তুমি এগুলো কি বলো, আমরা না ভাই বোন? এরপরে আমি আবার স্কিপ করে যাইতাম, এরপরে আবার এই বিষয়টা নিয়ে কথা বলতাম না। কিন্তু এই একটা বিষয় আমি কারোর সাথে কখনো শেয়ারও করি নাই, মানে কাউকে বলিও নাই। এটা বলবো বা কেমন করে? এটার মতো লজ্জাজনক কথা তো পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। আমার নিজের বোনের প্রতি আমার খারাপ দৃষ্টি আসছে, এটার মতো খারাপ তো আর কিছু হতে পারে না। আমি এই কথাগুলো মানে সচরাচর কাউকে বলতেও পারি না, এবং নিজের ভিতরেও কথাগুলো রাখতে পারি না। এরকম করে প্রায় অনেকগুলো মাস অতিবাহিত হয়ে গেল। একদিন আমি ওকে পড়াচ্ছিলাম রাতের বেলায়। তো সেদিন আমাদের মা মানে বাসায় ছিল না, মায়ের কোনো একটা বান্ধবীর বাসায় মা তখন গেছিল। মা বলছিল তোরা পর, আমি রাত 8টা কি 9টার দিকে আসবো। তখন প্রায় আপনার 6টা 7টার মতো বাজতেছে, শীতকাল ছিল, শীতের রাত্রি। তো ওরে আমি পড়াইতেছে, ও পড়তেছে। আমি তখন বললাম যে আচ্ছা সাথী, তোরা একটা কথা বললি কি আম্মাকে বলে দিবি? আমারে বলে যে না আম্মারে বলবো না, বলো কি হয়েছে। আমি সাথীরে বললাম যে সাথী তুই তো আমার বোন, এবং ছোটোবেলা থেকে আমি তোকে বোন হিসাবেই জানি, কিন্তু সাথী আমি না জানি না কেন জানি তোর দিকে তাকালে তোর প্রতি আমার খারাপ দৃষ্টি আসে। কথাটা ঠিক এমন করেই বলছি। বলার পরে না ও কান্না করে দিছে, মানে জায়গার মধ্যে চোখের পানি ছেড়ে দিছে। ওর কান্না করা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম, কারণ আমার মা কিন্তু সাথীকে অনেক ভালোবাসে, এবং সাথীও কিন্তু দেখতে শুনতে হাজারের মধ্যে একটা না, লাখের মধ্যে একটা। আপনি 1 লাখ মেয়েকে এক জায়গায় দাঁড়ো করাবেন, তার মাঝে সাথীকে দাঁড়ো করাবেন, ওই 1 লাখ মেয়ের মাঝে সাথীকে এমনিই দেখা যাবে। ওর চেহারার মধ্যে এত মায়া, এত সুন্দর ওর চেহারা, যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি ওর রূপের বর্ণনা আমার মুখে মানে দিয়ে শেষ করতে পারবো না। যাই হোক, এমন করতে করতে তখন ও কান্না করে দিল। আমি তখন বললাম তুই কান্না করতেছিস কেন? আমি তো দুষ্টামি করছি। আমাকে বলে না দুষ্টামি না, তুমি এর আগেও এই কথাটা অনেকবার বলছো, এর আগেও তুমি আমাকে এই কথাটা অনেকবার জানাইছো, অনেকবার বলছো, আমি এটা কখনোই কারো কাছে বলি নাই। তুমি আমার ভাই, আমি তোমার বোন, এরপরও তুমি এই ধরনের কথাগুলো কিভাবে বলতে পারো যে আমার প্রতি তোমার খারাপ দৃষ্টি কেন আসবে? আমার প্রতি তোমার খারাপ দৃষ্টি আসার তো কোনো কারণ নাই, আমরা ভাই বোন, তাহলে এরকম করে তুমি কেন বলতেছো ভাইয়া? আমি তখন বললাম যে আচ্ছা সাথী, যাই হোক যেটাই হোক আমার ভুল হয়ে গেছে, তোর কাছে অনুরোধ করে বলি তুই এই বিষয়টা মার কাছে বলিস না, কারণ মা যদি জানতে পারে তাহলে মা আমাকে মেরেই ফেলবে। সাথী বলে আচ্ছা ঠিক আছে আমি মাকে বলবো না, কিন্তু আজকের পর থেকে তুমি এই ধরনের কথা আর আমার কখনোই বলবা না। তো এইটা হয়ে গেল এবং সেদিন কেটে গেল। এরপর থেকে হলো কি, সাথী আর আমার কাছে পড়তে আসে না। মানে মা যখন সাথীরে বলে যে যা একটু রোহানের কাছে পড়তে যা, সাথী তখন আর আমার কাছে বই নিয়ে পড়তে বসে না, এবং সবসময় যখনই পড়তে বসে ও ঘরের দরজা আটকায়া তারপরে পড়তে বসে। তো এইভাবে মা কয়েকদিন জিনিসটা খেয়াল করলো যে সাথী আর আমার সাথে আগের মতো কথা বলে না, আমার কাছে আসে না, এবং কেমন করে একটু একা একা থাকে। মায়ের ভিতরেও তখন অনেকটা প্রশ্ন জাগলো যে কী ব্যাপার, সাথী কেন এরকম করতেছে? আগের মতো করে আমার সাথে কথাও বলে না, আমার কাছে আসেও না, একটু গম্ভীর গম্ভীর ভাব করে থাকে। তো এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পরে মা একদিন আমাকে জিজ্ঞেস করলো যে রোহান, তোর সাথে কি সাথীর কোনো ঝামেলা হয়েছে? আমি বললাম না তো, সাথীর সাথে তো আমার কোনো ঝামেলা হয়নি। মা আমাকে বলে তুই আমাকে সত্যি করে বল, আমার কাছে কোনো কথা লুকাইস না, আসলে কি সাথীর সাথে তোর কোনো ঝামেলা চলতেছে? আমি বললাম না একদমই না, সাথীর সাথে আমি পুরোপুরি ঠিক আছে, কোনো ঝামেলা নাই। কেন মা, কী হয়েছে? মা বলে না, সাথী দেখি আগের মতো তোর সাথে কথা বলে না, এবং যদি আমি বলি যে যা রোহানের কাছে একটু পড়তে যা, রোহানের সাথে একটু পড়, ও তোর কাছেও আসে না, মানে ও জানি কেমন তোর কথা শুনতেই পারে না, কারণটা কি? আমি তখন বললাম যে না মা, এমন কোনো কারণ নাই। এরকম করতে করতে আম্মার সাথে কথা বলতে বলতেই সাথী তখন কোত্থেকে জেনে আসছে, মানে বাইরে থেকে আসছে। তো একটা সাদা ড্রেস পরা ছিল, আমি তখন করলাম কি মার সামনে ওর জড়াই ধরছে, জড়াই ধরে বলতেছি কিরে
তুই এরকম করতেছিস কেন আমার সাথে? মা বলে তুই নাকি আমার উপর রাগ করে আছিস? যাতে আমি মাকে বিষয়টা ক্লোজ এটা বোঝানোর জন্য ওরে জড়াইয়ে ধরা মাত্র তখন আমাকে খুব জোরে একটা থাপ্পড় মারলো। এত জোরে থাপ্পড় মারছে, থাপ্পড় মেরিয়া খুব গালি দিয়ে বলতেছে, তোর চরিত্র খারাপ, তুই একটা চরিত্রহীনা, আমার দিকে আর কোনোদিনও এই দৃষ্টিতে তাকাবি না আর আমার গায়ে হাত দিবি না। এইটা বলার পরে ও তখন ভিতরে ঢুকে রুমের দিকে চলে গেল। এবার রুমের দিকে চলে যাওয়ার পরে মা তখন আমার বলতেছে, রোহান এটা কী হইল? আমি বললাম, মা আমি তো নিজেও বুঝতেছি না, তোমার মেয়ের এমন হয়ে জিনে ধরছে, ওরে সম্ভবত জিনে ধরছে, তা না হলে ওইরকম করতেছে কেন? আমার মা বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় তো কিছুই আসতেছে না, হঠাৎ করে ও এরকম করার কারণটা কি? আমি বললাম, মা আসলে আমি তো জানি না ও হঠাৎ করে কেন এরকম করতেছে, কিন্তু আমি তো আসলে মা বুঝতেছি না। আমার মা বলে, আমি তোকে ভালো মনে করছিলাম, কিন্তু কি হয়েছে তোরা এবং ওর মাঝে? আমাকে একটু খোলাখুলিভাবে খুলে বলতো বাবা। আমি বললাম, মা কিছুই হয়নি, আমাদের মাঝে তেমন কিছুই হয়নি, তুমি মা মেহরবানি করে বিষয়টা একটু অফ রাখো, কিছু হয় নাই। এভাবেই 3 দিন 4 দিন কেটে গেল। কেটে যাওয়ার পরে একদিন 3 দিন 4 দিন পরে হঠাৎ করে মা তখন করলো কি, আমারে বলতেছে যে সাথীরে নাকি হোস্টেলে পাঠাই দিবে, মানে সামনে ওর পরীক্ষা, ও পরীক্ষার পড়াশোনার সমস্যা, ওর হোস্টেলে পাঠাই দিবে। তো মা কিন্তু সাথীকে অনেক ভালোবাসে, এখন হঠাৎ করে হোস্টেলে পাঠাই দিবে এটা বলার পরে আমি একটু রেগে গেলাম যে কেন মা ওর হোস্টেলে কেন পাঠাইতে হবে? মা বলে, আমি বাসায় থাকি না, আমি বেশিরভাগ সময় বাইরে থাকি, চাকরির জন্য বাইরে যাই, তুই আরও বাসায় থাকিস, তোরা দুজনে বড় হয়েছিস, এরকম প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরে একসাথে বাসায় রাখতে নাই। আমি তখন বললাম যে মা আমরা তো ভাই বোন, আর আমরা ভাই বোন একসাথে থাকতেই পারি, এতে এমন কি সমস্যা হয়ে যাবে? আমার মা বলে, সেটাই তো বড় সমস্যা। আমি বললাম, কোনটা? মা বলে, সব কিছু তোকে বলা যাবে না, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমি সেটাই করব। এই বলে মা তখন করলো কি, সাথীকে হোস্টেলে দিয়ে দেওয়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নিল, এবং একটা পর্যায়ে মা তখন সাথীরে হোস্টেলে পাঠিয়ে দিল। সাথীকে হোস্টেলে পাঠিয়ে দেওয়ার পরে এরপর আমি আর ঘরে ঠিকমতো খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, পড়াশোনা করি না, কারণে অকারণে মার সাথে ঝগড়া করি, রাগারাগি করি, খুব বেপরোয়া হয়ে পড়ি। মা তখন আমাকে বলে, তুই এরকম করতেছিস কেন? আমি বললাম, বাসার মধ্যে সারাদিন একা একা থাকবো, তুমি চাকরিতে চলে যাও, ঘরে সারাদিন একা থাকি, সাথী ছিল, আমি ওরা পড়াইতাম, এমন কি সমস্যা হলো যে তুমি ওরা হোস্টেলে পাঠাই দিলা? তখন মা আমাকে বলতেছে যে তখন কিন্তু প্রায় 2-3 মাস হয়ে গেছে, সামনে পরীক্ষা, আর ও না হোস্টেলে খুব বেশি একটা ভালো নাই, কারণ ও অনেক সুন্দরী ছিল, তো অনেক ছেলেরা ওকে ডিস্টার্ব করতো, বাসায় থাকা অবস্থায় অনেক ছেলেরা ডিস্টার্ব করতো, আর হোস্টেলে গেলে তো আর কথাই নেই। আমার মা বলে, আমি সাথীকে একটা শর্তে বাড়িতে আনতে পারি, তুই সাথীর সাথে কথা বলতে পারবি না। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি সাথীর সাথে কথা বলবো না, তাও তুমি সাথীকে নিয়ে আসো। এভাবে প্রায় 3 মাস হোস্টেলে থাকার পরে মা পুনরায় আবারও সাথীরে বাসায় নিয়ে আসছে। এবার যখন বাসায় নিয়ে আসছে, আমি যতভাবেই চেষ্টা করি ওর কাছ থেকে নিজের দৃষ্টি সরানোর জন্য, আমি না পারি না, কেন জানি ওরে যেভাবেই দেখি, ওরে দেখলেই না আমার ভিতরে এক অন্যরকম চাহিদার জন্ম হয়, অন্যরকম অনুভূতি, ভালোবাসার জন্ম হয়। আমি এটা কাউরে বুঝাইতে পারি না, যতই ওর কাছ থেকে আমি সরে থাকতে চাই, দূরে থাকতে চাই, কিন্তু কোনোভাবে ওর কাছ থেকে আমি দূরে থাকতে পারতেছি না। এবং একটা সময় দেখলাম যে ও মোটামুটি আমার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছে। আগে যেরকম ধরেন রাগারাগি করতো, ঝগড়া করতো, বা এসব কথা বললে খেপে যাইতো, বাট এখন ঠিক এরকম না, আমরা হাতাহাতি করি, দুষ্টমি করি, এবং এরকম করতে করতে একটা সময় আমার কাছে মনে হলো যে না, সাথী মনে হয় অনেকটা ভালো হয়ে গেছে, এখন মনে হয় মাকে আর কোনো কিছু বলবে না, ও সম্ভবত এখন নিজেই আমাকে পছন্দ করে। এবং ওই একটা পর্যায়ে গিয়ে আমি তখন তার একদিন ডিরেক্টলি প্রেমের প্রস্তাব দিলাম যে সাথে আমি তোকে পছন্দ করি, এবং তুই যদি রাজি থাকিস আমরা দুজনের সম্পর্কে জড়াতে চাই। তো সেদিনও আমার এই কথাটাতে কোনো রিয়েকশন করলো না, কোনো রিয়েকশন নিল না, এই শুধু আমার কথাগুলো শুনলো, এবং কথাগুলো শোনার পরে বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখি। এবং দেখি বলার পরে মা অফিস থেকে আসার পরে ও সম্ভবত মাকে বিষয়টা জানাই দিছে। মাকে বিষয়টা বলে দেওয়ার পরে মা তখন করলো কি, রাতের বেলা আমি পড়তেছি, হঠাৎ করে জুতা নিয়ে আসছে, এবং জুতা নিয়ে এসে আমাকে ঠাস ঠাস করে মারতে শুরু করছে, এলোপাতারিক মারতেছে। আমি বললাম, কেন মারতেছো? আমার অন্যায় কি? মা আমারে বলে, আমি তোর মতো কুলাঙ্গার সন্তান পেটে ধরছি, তুই সাথীকে এই কথা কেমনি বললি? সাথীকে তুই এই কথা কিভাবে বললি? তোর কি বিবেকে বাধা দিল না? সাথী না তোর বোন, একজন ভাই হয়ে কিভাবে বোনকে প্রেমের প্রস্তাব দিতে পারে? আমি তখন বললাম যে মা দেখো, আমি না জানি না, আমার কেন জানি সাথীর প্রতি এই ধরনের দুর্বলতা কাজ করে। সাথীকে যেখানেই দেখি, যেভাবেই দেখি, আমি জানি না কেন জানি আমি সাথীর প্রতি অনেকটা দুর্বল হয়ে যাই, ওর সাথে আমার সংসার করতে ইচ্ছে করে, ওকে বিয়ে করতে ইচ্ছে করে। আমার মা বলে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি এমন কুলাঙ্গার সন্তান কিভাবে পেটে নিলাম? এমন কুলাঙ্গার সন্তান আমি কেন পেটে নিলাম যে এই সন্তান আমাকে এরকম করে কথা বলতেছে? এ না তোর বোন? আমি তখন বললাম, আমি জানি না, আমি ওকে পছন্দ করি,
কেন ওর প্রতি আমার এই ধরনের টান কাজ করে, ভালোবাসা কাজ করে, আমি সেটা বুঝি না। আমার মা বলে, আমি তোর মতো সন্তানের চেহারাও দেখতে চাই না, তুই বাইরেও আমার বাড়ি থেকে, মানে আমার বাসা থেকে বেরো। ওই রাতের বেলায় মা আমাকে ধাক্কে বাসা থেকে বের করে দেয়, এবং বাসা থেকে বের করে দেওয়ার পরে আমি তখন আমার কলেজেরই একটা ফ্রেন্ডের বাসায় যাই। বাসায় যাওয়ার পরে ওই ফ্রেন্ড আমাকে বারবার বলে যে কী হয়েছে তোর, মানে ওই বাসা থেকে তুই চলে আসলে কেন? তো আমার ওই ফ্রেন্ড আবার খুব ক্লোজ ছিল, আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু। ওর বাসায় আমি বেশিরভাগ সময় মাঝে মাঝে থাকতাম। তো রাতের বেলায় ওর বাসায় থাকি, আমি আর কলেজেও যাই না, কারণ আমার বইপত্র যা আছে সবই তো বাসা থেকে তো আর কিছু বের করতে পারি নাই। তাই আমি আর কলেজেও যাইনি, এবং কলেজে না যাওয়ার পরে আমি ওদের বাসায় রয়ে গেছি। এভাবে একদিন কেটে গেল, এবং পরের দিন আমার বন্ধু আমাকে বারবার জিজ্ঞেস করতেছে, রোহান তোর কী হয়েছে, তুই আমার কাছে বলতো, কলেজেও যাস নাই, তোর আম্মা তোর বাসা থেকে কেন মাইরা বের করে দিল? আমি না তোর কারণটা কি এটা একটু জানতে চাই। আমি তখন এই প্রথম কোনো একটা মানুষের কাছে আমার এই ঘটনাটা জানালাম। এই প্রথম কোনো একটা বন্ধুকে আমি তখন বললাম যে দেখ দোস্ত, আসলে এই ঘটনা। এবং ওর বোনও কিন্তু ওর আবার মানে ছোটো বোন আছে 2টা। এইটা বলার পর রাতের বেলা ওরা আমি এটা বলছি, এবং এইটা বলাতে ও মুখটা খুব কালো করে ফেলছে। মুখটা এমন কালো করছে, ওর আমার সাথে কথাই বলে না, মানে আমার সাথে আর কথাই বলে না, একদম মুখটা কালো করে গম্ভীর হয়ে আছে। তো অনেকক্ষণ পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে ঘুমায় যাই। খাওয়া দাওয়া করলাম ওদের বাসায়, ঘুমিয়ে গেছি। সকালবেলা আমি ঘুমিয়ে আছি, আমি আবার সকালে একটু ঘুম থেকে লেট করে উঠি, মানে সকাল সকাল উঠতে পারি না, শুয়ে আছি। ওই সময় আমাকে ধাক্কাইতে আসে যে দোস্ত উঠ। উঠার পরে আমি দেখি আমারে বলে যে আমাদের বাসার দিকে চলে যা সকালবেলা। আমি বললাম যে মানে বাসার দিকে চলে যাবো, তার কারণ কি? আমাকে বলে যে না কিছু না, তুই আমাদের বাসা থেকে বেরিয়ে যা। একরকম রাগ করে আমাকে বলতেছে বাসা থেকে বেরিয়ে যা। যখন এরকম রাগ করে বলতেছে, আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি বুঝতে পারছি যে ও কালকে রাতে আমার এই কথাটা হজম করতে পারে নাই, ওইটা খারাপভাবে নিয়ে গেছে। আমি তো ওভাবে খারাপ দৃষ্টিতে বলি নাই, কিন্তু ও কথাটা খারাপভাবে নিয়ে গেছে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি বেরিয়ে যাব। তা আমি তখন ওদের বাসা থেকে বেরিয়ে চলে আসছি। তো ওদের বাসা থেকে বেরিয়ে আসার পরে তখন আমি কোথায় যাব? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই। আর সত্যি কথা বলতে গেলে এই চিটাং শহরে আমার কোনো আত্মীয় স্বজনও নাই। মা হিন্দু ছিল, পরে মুসলিম হওয়ার পর আব্বাকে বিয়ে করছে, আব্বা মারা গেছে। আমার বাবার বাড়িরও কোনো ঠিকানা আমার ঠিক জানা নাই। আমরা যে এক বাসায় ভাড়া থাকতাম, ওই বাসার অ্যাড্রেস দিয়ে আমার ভোটার আইডি কার্ড বানিয়ে ফেলা হয়েছে, এবং ওইটাই আমার বাবার স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে। তো আমি আর আমার আব্বাকে খুঁজে পাইনি, আমার মায়ের বাসায় আর যাইনি। এবং না যাওয়ার পরে এভাবেই 2 দিন 3 দিন এমনি সামনে ঘোরাফেরা করে পরে একটা কারখানায় একটা চাকরি নেই। এভাবেই ঘোরাফেরা করছি, রেল স্টেশনেও ঘুমাইছি, রাস্তায়ও ঘুমাইছি। ঘুমায় তখন একটা চাকরি নেই। তো একটা কোম্পানিতে চাকরি নেই, ওই কোম্পানিতে চাকরি করতেছি। এভাবে প্রায় 8 থেকে 10 দিনের মতো কেটে গেছে। 8-10 দিন আমি আর বাড়িতে যাই নাই। 8-10 দিন পরে একদিন বাড়িতে গিয়া হঠাৎ করে জানতে পারি যে আমার মা নাকি রিক্সা থেকে পড়ে গেছে। আমাদের বাসার দিকে যাওয়ার পরে জানতে পারি যে আম্মা রিক্সা থেকে পড়ে গেছে, আমার পা ভেঙে গেছে। তো তখন আমি একটা কোম্পানিতে ভালো একটা চাকরি করতাম, কিন্তু মোটামুটি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে একটা ভালো চাকরি পাই। তো এইটা শোনার পরে আমি তখন ওই দিন বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে আমার বোন সাথী তখন দরজা খুলে দিছে। ঘরে ঢুকার পরে দেখি যে আম্মা খাটের উপর শুয়ে আছে, আমার পায়ে ব্যান্ডেজ করা। তা আমাকে দেখে না আম্মা কান্না করতেছে। আমি তখন কাছে গেলাম, কাছে গিয়ে বলি যে মা তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমার মা বলে আমি এমন সন্তান কেমনি কীভাবে পেটে ধরলাম যে সন্তান কিনা আমাকে এরকম করে দেখে বা আমাকে এরকম কথা বলতে পারে। আমি তখন মায়েরে বললাম যে মা যা হবার তা তো হয়েই গেছে, তুমি আর আমার উপর কোনো রাগ অভিমান রাখো না। তুমি অসুস্থ, আমি শুই না, বাসায় তোমার দেখতে আসছি। মা আমারে তখন সাথীরে বলতেছে ঘরে কোনো কিছু খাবার আছে, ওরা খাইতে দে। পরে সাথী আমারে খাবার দিল, আমি তখন খাবারগুলো খাইতেছিলাম। তো মা আমারে বলে তুই কই ছিলি এই কয়েক মাস? আমি বললাম যে এমন ঘটনা, একটা কোম্পানিতে চাকরি নিছি। মা আমারে বলে তোর বাবা মারা যাওয়ার পরে আমি কত কষ্ট করে তোর পড়াশোনা করাইছি, তোর এসএসসির ভালো একটা রেজাল্ট আমি বের করছি। আমার স্বপ্ন ছিল তুই একদিন পড়াশোনা করে একটা ভালো সরকারি দপ্তরে চাকরি করবি, অনেক বেশি টাকা বেতন পাবি। আমার কত স্বপ্ন ছিল, অথচ আমার স্বপ্নগুলোকে তুই এইভাবে ধূলিসাৎ করে দিলি। তা আমি বললাম যে মা আমি যা করছি যেটাই করছি তুমি আমাকে সম্পূর্ণভাবে মাফ করে দাও, আমি এই ধরনের ঘটনা আর কখনোই ঘটাবো না, আমি এবার সম্পূর্ণভাবে ভালো হয়ে যাব। আমার আম্মা বলে সত্যি তো ভালো হয়ে যাবি, নামাজ কালাম পর আল্লাহর পথে থাক, দেখবি তোর ভিতরে এই খারাপ লাগা আর কাজ করবে না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে মা, আমি আর এসব করবো না। তো এরপরে না আমি সাথীর দিকে খুব বেশি একটা তাকাইতাম না, ওর সাথে খুব বেশি একটা কথা বলতাম না। বাসায় থাকতাম, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি, ওখানে যাইতাম, সকালে যেতাম, বিকেলে আসতাম। এভাবে প্রায় আরও 7 থেকে 8 মাসের মতো কেটে যায়।
7-8 মাসের মতো কাটে, আমি চাকরি করি এবং পড়াশোনা কিন্তু তখন বন্ধ, মানে টোটালি পড়াশোনা বন্ধ, শুধু চাকরিই করতাম। তো এই 7-8 মাসের ভিতরে আমার মায়ের পাটা কিন্তু মানে পায়ের ভিতরে আপনার হাড্ডিতে সমস্যা হয়ে গেছিলো, মানে হাড্ডি ভেঙে গেছিলো। ওইটা আবার ভুল চিকিৎসা নেওয়া হয়েছিল, ওখানে অনেক ঘটনা, ওইদিকে না যাই। আমার মায়ের ওই ডান পাটা কিন্তু একেবারে বাঁকা হয়ে গেছে, মানে এরকমভাবে বাঁকা হয়ে গেছে, আমার সোজা করে হাঁটতে পারে না। তখন আর কিন্তু মা চাকরিও করতো না, পুরো পরিবার কিন্তু তখন ওই যে আমি যে চাকরি করতাম ওই চাকরির উপরেই আমার গোটা পরিবারটা চলতো। তো মা তখন চিন্তা করলো যে সাথীও যুবতী হয়ে গেছে, দেখতে শুনতে সুন্দর, বিভিন্ন ছেলেরা বিরক্ত করে, শহরের বাড়ি, আবার কি কোথায় কীভাবে তাকে উঠাই নিয়ে যায়। তো এই চিন্তা করে মা তখন করলো কি, এক জায়গায় বিয়ে ঠিক করে ফেলছে, এক জায়গায় বিয়ে ঠিক করছে, ওখানে ওকে বিয়ে দিয়ে দিবে। তো আসলে এটা অনেকের কাছে হয়তো অন্যরকম লাগতে পারে, অনেকে অনেকভাবে নিতে পারে, কিন্তু যখন সত্যিটা সবাই জানতে পারবে তখন কেউ আর আমাকে খারাপ বলবে না হয়তো বা। তো দেখা গেল মা এক জায়গায় বিয়ে ঠিক করছে। তো যেদিন ওর বিয়ে ঠিক করলো, মানে ওর বিয়ে ঠিক যেদিন হয়ে গেল, সেদিন থেকেই না আমার ভিতরে আর আমি নাই, মানে আমার ভিতরে আর আমি মানুষটা নাই। আমার কেন জানি সাথীর প্রতি আবারও আগের সেই পজিশনে আমি চলে গেছি। ওর বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে মোটামুটি বিয়ের কথাবার্তা আমার ফাইনাল করে ফেলে, এবং বিয়ের কথাবার্তা ফাইনাল করার পরেই আমার ভিতরে এই ধরনের উদ্বেগ কাজ করে যে সাথীর বিয়ে হয়ে যাবে, সাথীর অন্য কোথাও বিয়ে হয়ে যাবে, মানে আমি সাথীকে পাবো না, মানে আমি এটা মেনে নিতে পারতেছিলাম না। মানে ভিতর থেকে আর মানে আমার এই জিনিসগুলো আসতেছে না, যে আমার কথা হচ্ছে যে কোনো কিছুর বিনিময় হোক সাথীরে আমার লাগবে। হঠাৎ করে আবারও এই ধরনের চিন্তাভাবনা মাথায় চলে আসছে। তো মা বিয়ে ঠিক করতেছে, ওই ছেলের পরিবারের সাথে কথাবার্তা বলতেছে, সবই ঠিক আছে। তো আমি তখন কি করব, ঠিক মা কিন্তু তখন আমাকে অনেকটা বিশ্বাস করতো, যে আমি ঠিক আছি বা আমি এরকম না, আমি ভালো হয়ে গেছি। তো বিয়ে যেদিন হবে তার আগের দিন, যেদিন বিয়ে হবে তার আগের দিন হলুদ হবে, রাতের বেলায় হলুদ সন্ধ্যা হবে। আমরা যে বাসায় ভাড়া থাকি ওই বাসার ছাদের উপরেও হলুদের অনুষ্ঠান হবে। তো দুপুরবেলা মা আমারে বলতেছে, তুই সাথীরে নিয়ে একটু মার্কেটে যা, তো এটা সেটা একটু কিনাকানা করে আন, রাতের বেলায় তো হলুদ হবে, পরের দিন ওর বিয়ে। তো ওর একটু কেনাকাটা করার জন্য মা তখন কী করলো, মানে দুপুরবেলা আমার সাথে ওরে পাঠাইছে। তো দুপুরবেলা আমার সাথে পাঠাইছে, এখন আমার ভিতরে তখন বারবার এই জিনিসটা কাজ করতেছে যে যেই হোক যেটাই হোক আমি সাথীকে অন্য কারো ঘরে যেতে দিব না, মানে ওর বিয়ে আমি অন্য কোথাও হতে দিব না। সেই জায়গার ভিতরে আমার একটা বন্ধু ছিল, মানে ওর আমি একই কারখানায় চাকরি করতাম, মানে সৌভাগ্যবশত নাকি দুর্ভাগ্যবশত ঠিক জানি না, ওই সময় আমার ওই বন্ধুর সাথে আমার দেখা হয়ে যায়। বন্ধুর সাথে দেখা হয়ে গেলে পরে আমি আমার বন্ধুরে বললাম যে দোস্ত আমি তোর বাসায় একটু যাব। ও আবার বাসায় একাই থাকে, ওর বউ ছিল কিন্তু ওর বউটা এখন আর নাই, ডিভোর্স হয়ে গেছে, ও তখন বাসায় একাই থাকে। তা আমি বললাম যে আমি তোর বাসায় একটু যাবো আমার বোনকে নিয়ে। তো বলে কেন? আমি বললাম যে কাজ আছে। তো ও আবার ওই কোয়ালিটির ছেলে আর কি, ও তখন বুঝছে। তো তখন ওরা এটা এগুলো বলার পরে ও আবার এটি যে আমার আপন বোন, ও কিন্তু তা আবার ভাবে নাই, মানে এও ভাবছে অন্য কিছু। তা আমি তখন সাথীরে বললাম যে সাথী আমার একটা বন্ধু আছে, ওর বাসায় একটু যাব এবং ওখান থেকে আমি বাড়ি যাব, মানে আমাদের বাসায় যাব। তা আমি বললো ভাইয়া রাতে তো হলুদ সন্ধ্যা, লোকজন আছে বাসায়, তাড়াতাড়ি গেলে ভালো হয় না? আমি বললাম এখানে বেশি সময় দিব না, অল্প একটু সময়, এরপরে চলে যাব, তুই আমার সাথে চল। এই কথা বলে আমি ওকে একরকম আমার সাথে আমার ওই বন্ধুর বাসায় নিয়ে গেলাম। তো বন্ধুর বাসায় নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর আমারে বলতেছে ভাইয়া এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, যেহেতু বাসায় হলুদ সন্ধ্যা সবাই আছে, তাড়াতাড়ি চলো। ওই বাসায় গিয়ে আমি তখন দরজা আটকাই দিই এবং দরজা আটকে আমি ওরে বলি যে সাথী আমি না তোর বিয়েটা মেনে নিতে পারতেছি না। আমার বলে মানি এটা কী বলতেছো ভাইয়া? আমি বললাম যে আমি তোর অন্য কোথাও বিয়ে হতে দিব না। ও তখন আমার বলতেছে আশ্চর্য, আজকে আমার হলুদ সন্ধ্যা, কালকেই বিয়ে, মা বিয়ের কথাবার্তা সব ঠিকঠাক করছে, এত কষ্ট করে মা জমানো টাকা দিয়ে গয়নাগাটি কিনছে, এত বাজার সাজার করছে, এখন তুমি এটা হঠাৎ করে কী বলতেছো যে তুমি আমার বিয়ে হতে দিবা না? আমি বললাম হ্যাঁ, আমি যেটা বলেছি আমি সেটা ঠিকই বলেছি, আমি তোকে অন্য কোথাও বিয়ে হইতে দিব না। তখন আমারে বলতেছে যে ভাইয়া পাগলামি করো না, পাগলামির একটা সীমা আছে, তুমি পাগলামি করো না, এমন কোনো কিছু করো না যেটার কারণে মা আর কারো কাছে মুখ দেখাইতে পারবে না, তুমি মাকে আর অপমান করো না, এমনিই তুমি যা পাগলামি করছো তা মেনে নেওয়ার মতো না। আমি তখন বললাম পৃথিবীতে কোনো ভাইয়ের তার বোনের প্রতি খারাপ নজর আসে না, কিন্তু আমার কেন তোর প্রতি খারাপ নজর আসলো? আমি তো এটা জানি না, এই খারাপ নজর আসার কারণটা কি? ও তখন আমাকে বলে ভাইয়া প্লিজ তুমি আমারে এরকম পাগলামি করো না, তুমি আমার বাসায় যাইতে দাও, এবং বাসার মধ্যে প্রচুর মেহমান, তাড়াতাড়ি যাইতে হবে। আমি বললাম না সাথী, আমি তোরে যাইতে দিব না, আমি তোর অন্য কোথাও বিয়ে হতে দিব না। মানে এই হঠাৎ কেন, মানে আমি একবার মনে করতাম যে আমার সাথে সম্ভবত অন্য কোনো জিন বা অন্য কোনো কিছু আছে যার কারণে আমি এরকম হয়ে যাই, মানে যার কারণে আমি হঠাৎ করে আমার ব্রেন এরকম হয়ে যায় বা ওর প্রতি আমার এই ধরনের খারাপ লাগা কাজ করতে শুরু করে,
যে হয়তো আমার সাথে জিন ভূত ওই টাইপের কিছু একটা আছে, নইলে আমি কেন হঠাৎ করে এরকমভাবে মানে হঠাৎ পরিবর্তন হয়ে যাব। তো যাই হোক, ওই দিন আমি ওরে বেরোতে দিলাম না, মানে বাসার মধ্যে আটকায় রাখলাম ওই রুমের ভিতরে। ওই রুমের মধ্যে আটকায় রাখছি এবং আটকায় রাখার পরে ওই দিন কেটে গেল। আমার কাছে তো ওই সময় কোনো মোবাইল ফোন টোনও নাই, আমি বাসায় কোনো যোগাযোগও করতে পারিনি। মা আর আমারও খোঁজাখুঁজি করছে না, কে মা জানি না, আমি ওখানে আটকায় রাখছি। তো আমার ওই বন্ধুরে আবার বলে আমি আলাদা বাসায় পাঠাই দিচ্ছি, ওই বিল্ডিংয়ের ভিতরে আমি আমার বোনরে আটকায় রাখি। ওই রাতটা কেটে গেল এবং এভাবে একদিন নয় 2 দিন নয়, টানা 3 দিন আমি ওর ওই ঘরের ভিতরে আটকায় রাখি। 3 দিন, কিন্তু ওর সাথে কোনো খারাপ সম্পর্ক হয় না, কিছুই হয় না। 3 দিন পর্যন্ত ওকে আটকায় রাখি। তো 3 দিন পরে আমার ভিতরে তখন মানে বারবার মনে হচ্ছে যে আম্মা জানি কী অবস্থা করতেছে, মানে মা জানি বাসার মধ্যে কী অবস্থা করতেছে। ওর বিয়ে ঠিক হয়ে গেছে, মানে ওর যেদিন বিয়ে সেদিনও আমি ওর আটকায় রাখি, কিন্তু কান্না করে করে বলতেছিল যে ভাই আমার যাইতে দাও, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি আমার এখানে আটকায় রাখো না, আমার এখানে আটকায় রাখো না, তুমি আমারে যাইতে দাও। তো আমি তখনও তার ওইখান থেকে যাইতে দেই না। তো না দেওয়ার পরে ওই দিন আমি তার ওই ঘরের মধ্যে আটকায় রাখি। এভাবে অনেকগুলো দিন, প্রায় বেশ কয়েকটা দিন ওখানে আটকায় রাখি। এবং আটকায় রাখার পরে একবার আমি চিন্তা করলাম যে মা তো এমনি অসুস্থ, তার পায়ে একটা সমস্যা, এখন না জানি আবার কি হয়ে গেল। আমি যেহেতু ওর আটকায় রাখছি, ওর বিয়ে ঠিক হয়েছে, ছেলেপক্ষ হয়তো আসছে, ওরও তো আর পায় নাই। এখন অবস্থাটা জানার জন্য আমি একটা সময় থার্ড পার্টির মাধ্যমে, তৃতীয় একটা ব্যক্তির মাধ্যমে আমার বাড়িতে খবর পাঠাই, মানে আমার বাড়ির খবর নেওয়ার জন্য চেষ্টা করি। তো বাড়িতে যখন খবর নেওয়ার জন্য চেষ্টা করি এবং খবর নেওয়ার পরে আমি জানতে পারি যে আমার মায়ের অবস্থা ভালো না, মায়ের অবস্থা খুবই খারাপ, মাকে হসপিটালে ভর্তি, মা আজকে দীর্ঘদিন ধরে হসপিটালে ভর্তি। তো এটা জানার পরে আমার ওই বন্ধুর বাসায় আমরা তালা মেরে রাখতাম ঘরের ভিতরে, মানে ওখানে 3টা রুম ছিল, ভিতরের রুমটাতে তালা মেরে রাখতাম, যাতে চিৎকার চেঁচামেচি করলেও বাইরে থেকে শোনা না যায়। আর ও কোনো চিৎকার চেঁচামেচি করতো না, ওরা আমি ঘরের ভিতরে আটকায় রাখছি, ওইখানে থাকতো, মানে বাসা থেকে বেরোয়ার চেষ্টা কিন্তু ও করতো না। অনেকে আছে না যে চিৎকার চেঁচামেচি করা বা বাসার ফার্নিচার ভাঙা, এরকম না, ও শুধু আমার হাতে পায়ে ধরতো আর বলতো ভাই আমার বাসায় দিয়ে আসো। তো মা তখন হসপিটালে থাকার পরে আমি খবর পাইছি, এরপর আমি হসপিটালে মার সাথে দেখা করতে গেছি। তো হসপিটালে যখন আমি মার সাথে দেখা করতে গেছি, হসপিটালে আমাদের পাশের ঘরের মানে পাশের বাসার আরেকটা আন্টি ছিল। তো আন্টি আমার দেখে কান্না শুরু করে দিছে, মানে আমাকে দেখে কান্না করতেছে। মানে আন্টি আবার আমাদের পরিবারের মানুষের মতোই ছিল, আমাদের বাসায় সবসময় আসতো যাইতো, আমাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক ছিল। পরে মায়ের কাছে গেছে, মায়ের কাছে যাওয়ার পর মা এভাবে বালিশের দিকে একদিকে ফিরে চোখের পানিগুলো ফালাইতেছে, একদিকে এমনি ফিরে কান্না করতেছে। তো আমি তখন কাছে গেছি, মা আমারে বলে যে সাথী কই? আমি বললাম আছে। মা আমারে বলে ওরে কই নিয়ে গেছিলি? আমি বললাম যে যেখানেই নিয়ে গেছি, কী হয়েছে, তুমি হসপিটালে কেন? মা আমারে বলে যে আল্লাহ তো আমাকে মরণ দেয় নাই, যদি মরণ দিত আমি মইরা যাইতাম, আল্লাহ আমারে কেন বাঁচিয়ে রাখছে আমি সেটাও জানি না। তুই কি এমন কিছু করেছিস যেটা করলে আল্লাহর গজব তোর উপরে পড়বে? আমি বললাম না মা, আমি এরকম কোনো কিছুই করিনি, কিন্তু আমি সাথীর বিয়ে হোক এটা আমি চাই না, আমি সাথীরে না পাই, কিন্তু অন্য কোথাও কোনো জায়গায় সাথীর বিয়ে হোক এই জিনিসটা আমি চাই না। আমার মা তখন আমাকে বলে তুই কি বুঝিস না, তুই এগুলো কী বলতেছিস, ওরা কোথায় রাখছিস? আমি বললাম আছে, ও যেখানেই আছে, ও আছে, ভালোই আছে। মা তখন বলে ওরে বাড়ি নিয়ে আয়। আমি বললাম আমি ওরে বাড়ি আনতে পারবো না, আমি ওর বিয়ে হোক এটা আমি চাই না। মা তখন আমারে বলতেছে, মা আর আমি তখন একই কেবিনের মধ্যে ছিলাম, হসপিটালের কেবিনে। মা তখন আমারে বলে তুই কি সাথীকে বিয়ে করবি এভাবেই? আমি বললাম যে হ্যাঁ করব। মা আমারে বলে তোর সাথীরই বিয়ে করতে ইচ্ছে করে? আমি বললাম হ্যাঁ করে। মা বলে তুই ওরে বিয়ে করবি? আমি বললাম হ্যাঁ করব। মা বলে আচ্ছা ঠিক আছে, যা তুই ওরে বাসায় নিয়ে আয়। আমি বললাম আমি যে ওরা বাসায় নিয়ে আসবো, বাসায় নিয়ে আসলে পরে তুমি আমার সাথে বিয়ে দিবা, তার কি নিশ্চয়তা আছে? মা আমারে বলে তুই কী নিশ্চয়তা চাস? আমি বললাম তুমি তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তাহলে আমার মাথায় হাত দিয়ে বলো যে আমি যদি সাথীরে বাসায় আনি, তুমি সাথীরে আমার কাছে বিয়ে দিবা, প্রয়োজনে আমরা এই বিল্ডিংয়ে থাকবো না, আমরা অন্য কোনো বিল্ডিংয়ে চলে যাব। আমার মা তখন আমাকে বলে যে আমি কথা দিলাম আমি ওরা তোর কাছে বিয়ে দিব, আর অন্য কোথাও বিয়ে দিব না, এখন তো তুই আমাদের সংসার চালাস, তুই ঘর ভাড়া দেস, তুই তো সব কিছু দেস, আচ্ছা ঠিক আছে তুই কি এখন কাজে যাস? আমি বললাম যে না, আমি অনেক দিন ধরে চাকরিতে যাই না, মনে হয় আমার চাকরিটা চলে গেছে। মা তখন বলে আচ্ছা ওরে বাড়িতে নিয়ে আয়। তো এর পরের দিনে মা তখন হসপিটাল থেকে বাড়িতে গেল, আমি তখন সাথীরে নিয়ে ওই বাসা থেকে আমাদের বাসায় আসছি। আসার পরেই মা মানে যখন আমি আসছি তখন প্রায় 2টা থেকে 3টার মতো বেজে গেছে। মা তখন আমারে বলে তুই বিয়ে করবি? আমি বললাম হ্যাঁ আমি ওরে বিয়ে করব। মা আমার বলে কেমনি বিয়ে করবি? ও না তোর বোন। আমি বললাম তা বোন হলে কী হয়েছে, আমি জানি না ওরে আমার কেন ভালো লাগে, আমি ওরে বিয়ে করব। মা আমার বলে বিয়ে করার দরকার নাই, ওরে বিয়ে করলে তো বাসরই করবি, তা বাসর করে রেডি কর, আমি তোর সাথে ওর বাসরের ব্যবস্থা করব।
আমি তখন বললাম, মা আমি ওরে বিয়েই করব। মা বলে, ঠিক আছে, ওর মাধ্যমে তো তোর বিয়ে হবে না, কারণ ও তো আমার মেয়ে, তুই আমার ছেলে, এটা কেমনে হয়? এইটা তো কোনোভাবেই সম্ভব না, এই বিয়ে তো হতে পারে না। আমি ওর যেটা দরকার ওইটা তুই বাসর ঘর কর, ওর সাথে সংসার কর, বিয়ে লাগবে না। তো মা এই কথাগুলো বলতেছে আর কান্না করতেছে, মানে চোখের পানি ঝরাইতেছে। বাট আমি তখনও বুঝতে পারি না যে আমি কেন এরকম করতেছি। এখানে একটা বিষয় আমি অনেক জায়গায় লুকিয়ে রেখেছি, এটা নাই লুকাই, আমি কিন্তু নেশাও করতাম। তো অনেক সময় মনে করতাম যে হয়তো নেশা করার কারণে এই জিনিসগুলো মাথায় আসে, হয়তো নেশা করতেছি তাই এগুলো মাথায় আসে। আবার নেশা ছেড়ে দিলেও কিন্তু আমার এরকমটা মনে হয়, মানে আমি নেশা করলে যা, নেশা না করলেও হতা। তো রাতের বেলায় মা তখন বললো, তুই ফুলটু নিয়ে বাসর করে রেডি কর। তাই আমার মা তখন বললো কি, নিজেই ফুল কিনে আনছে বাইরে থেকে অসুস্থ শরীর নিয়ে, আইনা সাথীরে বসায় রাখছে, সাথী ওর মতো করে বসে আছে। মা তখন বাসর করে রেডি করলো এবং রেডি করে আমারে বলে যে রাতে ওর সাথে তোর বাসর হবে, বিয়ে তো আর হবে না, ওর সাথে বিয়ে তোর কীভাবে হবে, আমি কেমনে তোর ওর কাছে বিয়ে দিব। তা আমিও মানে ওই দিন পুরো নেশার ঘরেই ছিলাম, আমি ওই দিন পুরো দিনটাই নেশার ঘরে ছিলাম। এবার মা করলো কি, রাতের বেলায় আমি কী করতেছে না করতেছে আমি নিজেও বুঝি না, আমি নিজেও জানি না। আমি পাশের একটা রুমের মধ্যে বসে আছি, মা আমারে বলে যে কয়েকবার ডাক দিছে, ডাক দিয়া বলে তুই, আমি কিন্তু কোনো পায়জামা পাঞ্জাবিও পরি নেই, এমনিই বসে আছি রুমের ভিতরে। আমি নিজেও বুঝতেছি না যে আমি এগুলো কী করতেছি, আমার ভিতরে আমি কী করতেছি আমি এগুলো নিজেও বুঝি না, তবে আমি বারবার এই পথেই হাঁটতেছি। তো অনেকক্ষণ পরে মা দুইটা ডাক দিল, ডাক দেওয়ার পরে আমি বেশ খানিকটা পরে, ডাকার প্রায় 10 মিনিট পরে দরজা খুলছি, খুলে দেখি ড্রয়িং রুমটা খালি, আর যে রুমে মা বাসরঘর বানাইছে ওই রুমের দরজাটা খোলা। তো ওই রুমের ভিতরে ঢুকার পরে দেখলাম যে এরকম একটা লাল কাপড় দিয়ে বসে আছে। তা আমি তো ভাবছিলাম সাথী, কি আর চোখের মধ্যে বসছি, বসার পরে ফুলগুলো সরাই চোখেতে বসছি, বৈশা ভালো করে তাকাই দেখি যে ওইটা আমার মা বসে আছে। মায়ের দেখার পরে আমি ওখানে লাফ দিয়ে দাঁড়াই গেছি। দাঁড়ায় যাওয়ার পরে আমি বললাম যে মা তুমি এখানে? পরে আমারে বলতেছে, তুই একই তো কথা। এই প্রথম আমার ভিতরে এতদিন যাই করছি, যেটাই করছি, নেশার ঘুরে করি বা নেশা করি যাই করি, কিন্তু আজকে হঠাৎ করে আমার ভিতরে এক অন্যরকম জন্ম হলো। আমি সে জায়গার ভিতরেই দৌড়ে মায়ের পা চেপে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছি। মা তুমি আমার মাফ করে দাও। হঠাৎ করে এতদিন মনে করতাম হয়তো নেশা করি বা এই জন্য হয়তো এগুলো হইতেছে, কিন্তু আজকে যেটা আমি নিজের চোখে দেখলাম বা যেটা ঘটলো, এটা আমি মায়ের পা ধরে চিৎকার করে কান্না করছি, তুমি আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। মাও তখন আমারে জড়াই ধরে কান্না করতেছে, যে তুইও আমারে মাফ করে দিস, এরকম করে কান্না করতেছে। আমি বললাম, মা আমি জানি না, হয়তো আমি নেশা করি, নেশার কারণে হয়তো আমি এরকমটা হয়ে গেছি, আমি যদি নেশা না করতাম তাহলে হয়তো আমার এরকমটা হইতো না। আমি হয়তো নেশা করি এবং ওই নেশা করার কারণেই হয়তো আমার এই ধরনের খারাপ লাগাগুলো ভিতরে কাজ করতেছে। তুই আমাকে মাফ করে দাও মা, আমি আর এরকম করব না, আমি নেশা ছেড়ে দিব এবং প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো মা, তারপর আমি নেশা করব না মা, আমি ওয়াদা করতেছি। মা আমারে বলে, এটা তোর অপরাধ না, এটা আমারই অপরাধ, আজ আমার পাপের কারণেই তোর ভিতরে এই জিনিসটা কাজ করতেছে। আমি তখন বললাম যে মা আমি আর কখনোই করবো না, তুমি আমাকে এবার মতো মাফ করে দাও। মা তখন আমাকে বলে, এই প্রথম মা আমাকে বাসর ঘরে বলে তুই সাথীকে বিয়ে করতে পারিস এবং সাথীকে বিয়ে করার তোর বৈধতা আছে, তুই সাথীকে বিয়ে করতে পারিস। কিন্তু এরপরেও আমি যেই 2 সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার ওই সন্তানকে আমি ভাই বোন হিসেবে রাখতে চাই। আমি তখন বললাম, আমি সাথীকে বিয়ে করতে পারি, আমি তোমার কথা বুঝি নাই। তো এই প্রথম আমার ওই বাসর ঘরের ভিতরে মা তখন আমাকে বলতেছে যে সাথী মূলত তোর বোন না, আর সাথী আমার মেয়েও না। আমি তখন বললাম, তাহলে আর সাথীকে তুমি মেয়ে বানায় রাখছো আর আমরা একভাবেই চলাফেরা করতেছি, সাথী যদি তোমার মেয়ে না হয়, সাথী আমাদের বাসায় কিভাবে আছে? মা বলে, হ্যাঁ, ছোটোবেলায় তোর তুই যখন ছোটো ছিলি, তোর বাবা মারা যাওয়ার পরে তখন এই মেয়েটারে আমি একরকম কুড়ে পাইছিলাম। আমি বললাম, কীরকম? মা আমার বলে, আমার সাথে আমার এক বান্ধবী চাকরি করতো, তো চাকরি করার পরে ও তখন এক ছেলের সাথে সম্পর্ক হয় এবং ছেলের সাথে সম্পর্ক হওয়ার পরে ও তখন বেবি কনসেপ্ট করে, ছেলেটা ওকে বিয়ে করবে বলে পরে বাচ্চাটা দুনিয়াতে আনে। তো আমার ওই মেয়ের বাড়ি ছিল আবার রংপুরে, আমার ওই বান্ধবীর বাড়ি রংপুরে ছিল, এবং রংপুরে থাকার পরে তো সন্তানটা তখন আস্তে আস্তে করে বড় হইতেছে এবং একটা পর্যায়ে সন্তানটা নষ্ট করতে আর পারতেছে না, এবং সন্তানটা নষ্ট না করার পরে সন্তানটা দুনিয়াতে আসে, একটা মেয়ে সন্তান হয়। তাই আমার এই বান্ধবীর আমি বললাম যে
তো সন্তানটা আমি নিয়ে যাব, তুই একটু মোটামুটি একটু বড় করে দে, একটু বড় করে আমি নিয়ে যাব, সন্তানটা কোথাও দিস না। তো ওর যেহেতু বিয়ে হয় না, ওই ছেলে যেহেতু ওকে বিয়ে করে না, তো সন্তানের পরিচয় দিতে পারে নাই, যার জন্য সন্তানটাকে মোটামুটি একটু বড় হয়েছে, মানে দুধ খাওয়া অবস্থায় আমি ওকে আমার ওই বান্ধবীর কাছ থেকে নিয়ে আসি এবং পিটার খাওয়াইয়া ওরে আমি বড় করি। ওর সাথে তোর কোনো ব্লাডের সম্পর্ক নাই, আমারও কোনো ব্লাডের সম্পর্ক নাই, ওকে চাইলে তুই বিয়ে করতে পারিস। কিন্তু বাবা, আমি যাকে আমার নিজের মেয়ে হিসেবে বড় করেছি, একরকম দুধের বয়সে আমি তাকে নিয়ে আসছি, আমি সেই মেয়েটাকে আমি তোর কাছে বিয়ে দিতে চাই না। কিন্তু আমি জানি না, আমি চাচ্ছিলাম না এই কথাটা আমি তোরা কখনোই বলি, তোদের দুজনের মাঝে, ভাই বোনের মাঝে কোনো রকমের এই জিনিসটা না আসুক, যার জন্য আমি এটা লুকাইছিলাম। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমি তোর যদি এটা না বলি তাহলে আমার নিজেরও অন্যায় করা হচ্ছে, এবং তুই একবার ওকে পালায় নিয়ে গেলি, বিয়ের আসর থেকে উঠে নিয়ে গেলি, এবং আবার তুই ওয়াদা করে আমার কাছে আনলি। তো আমি খুব রাগ করে আজকে বউ সাচ্ছি যে আমার মেয়ের প্রতি তোর খারাপ চিন্তাভাবনা যেহেতু আসে, আমার প্রতিও আসবে। আমি তখন পা ধরে বললাম যে মা, আমি আর কখনই এরকম করব না, আমি ওয়াদা করতেছি, আমি শপথ করতেছি মা, আমি প্রয়োজনে বাসা থেকে বেরিয়ে যাব, আর আমি নেশা করি, এই নেশার ঘরে আমি এরকমটা করতেছি। মা আমাকে বলে, এরপরও যদি তুই বলিস তুই সাথীরই বিয়ে করবি, আমি তোর সাথে সাথীর বিয়ের ব্যবস্থা করব। প্রয়োজনে অন্য বাবা মা, ওর যেই আসল মা, আমি ওর আসল মায়ের ঠিকানা খুঁজে বের করব, এবং সে আসল মায়ের পরিচয় আমি তোর কাছে বিয়ে দেব। যদিও ওর ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সব কিছু আমার আর তোর বাবার নামেই হয়েছে, তোর যা ওরও তা। আমি তখন বললাম, না মা, আমি আজকে বুঝেছি, আমি আজকে নিশ্চিত হয়েছি, এবং মা আমি আর কোনোদিনও করবো না, ওর সাথে আমার ব্লাডের সম্পর্ক না থাক, এরপর আমি ওকে বিয়ে করব না। আমার মা তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই যদি এরকম ওয়াদা আমার সাথে করিস তাহলে তুই আগের মতো করে বাসায় থাক। আমি তোকে আবারও বলি, তুই যদি ওকে পছন্দ করিস বা তোর যদি আসলেই ইচ্ছে করে তোকে বিয়ে করতে পারবি, এটা আমার যে কোনো ইসলামের দিক থেকেও কোনো মানে হারামি নাই, এবং কোনো দিক থেকে কোনো হারামি নেই, এটা তুই বিয়ে করতেই পারিস, এটা বৈধতা আছে। কিন্তু ওরা আমি ছোটোবেলা থেকে লালন পালন করছি, আমি শুধু চাই না যে ওর সাথে তোর বিয়েটা হোক, আর তোরা যে আপন ভাই বোনরা, এটাও তোদের মাঝে কখনো জানাজানি হোক, সেটাও আমি জানাজানিটা করতে চাই নাই। কিন্তু আজকে যেহেতু আমি তোকে বলেই দিছি, তুই ওরা সবসময় বোনের নজরে দেখবি, ওর দিকে কখনো কোনোদিনও খারাপ নজর আনবি না। তখন আমি বললাম যে আচ্ছা মা, ঠিক আছে, আমি ওয়াদা করলাম আমি ওর দিকে কখনোই খারাপ নজর আনবো না, এবং সত্যিকার অর্থে আমি ওকে আমার বোনের দৃষ্টিতেই দেখব। মা বলে আচ্ছা ঠিক আছে। তো এরপর আমরা আবারও আগের মতো থাকতে শুরু করি। এবার মা চাইতেছে যে তোর প্রথম বিয়েটা ভেঙে গেছে, এরপরে কোথাও না কোথাও বিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওর প্রচুর বিয়ের প্রপোজাল আসতেছে বিভিন্ন জায়গা থেকে, অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতেছে, মানে অনেক ভালো বিয়ের প্রস্তাব, যা আসলে বলার মতো না, এত ভালো ভালো বিয়ের প্রস্তাব আসে। তো আমার মা চাচ্ছিল আমরা যেহেতু একটু নিম্নবিত্ত পরিবারের, মোটামুটি দেখে শুনে একটা ভালো পরিবারে ওকে বিয়ে দিতে পারলে মা তখন বাঁচে, এই চিন্তা ভাবনাটাই মা তখন করছিল। তো এরকম করতে করতে পরে একটা মধ্যবয়স্ক লোক, এই লোকটা আগে একটা বিয়ে করছিল, তার বউ মারা গেছে, কিন্তু তার দুটো সন্তান আছে, এবং সে অনেক বড় লোক, মানে চট্টগ্রাম শহরে তার নিচের বাড়ি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, এবং গার্মেন্টস আছে, এক কথায় বলতে গেলে সে কোটিপতি। তো আমার মা তখন সিদ্ধান্ত নিল যে ওই লোকটার কাছে আমার বোনকে বিয়ে দিবে, ওই লোকটার কাছে আমার বোনের বিয়ে দিবে। তখন মোটামুটি সমস্ত কথাবার্তাগুলো ঠিকঠাক মতো চলতেছে, মানে সব কথাবার্তাগুলো ঠিক হলো, এবং ঠিক হওয়ার পরে ওই লোকটার কাছে আমার বোনের বিয়ে দিবে। আমরা তখন দিন তারিখ সব ঠিক করলাম, সবাই যে যার মতো করে আনন্দ ফুর্তি করে খুব ভালোভাবে আমার বোনকে ওই লোকটার কাছে বিয়ে দিলাম। তো উনি যেহেতু পয়সাওয়ালা লোক, টাকা পয়সাওয়ালা লোক, ভাবছিলাম যে ওখানে গেলে আমার বোনই বলি সাথী সম্ভবত ভালো থাকবে, ওই চিন্তা ভাবনা করে ওখানে বিয়ে দিলাম। এবং সেদিন ওই বাসর ঘরের পর থেকে আমি পরিপূর্ণভাবে নেশা করা ছেড়ে দিয়েছি। আমি এরপর থেকে টোটালি কোনো নেশা করি না, এবং নেশার কোনো জিনিস আমি মুখে নেই না, মানে আমি সব কিছু থেকে দূরে আসছি। যেদিন আমার মায়েরে আমি আমার বাসর ঘরে বউ সাজা অবস্থায় দেখছি, এরপর থেকে আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছি, মানে পুরোপুরি ভালো হয়ে গেছি। যাই হোক, এরপর থেকে আমি ভালোভাবে চলাফেরা করে আমার বোনের ওখানে বিয়ে দিছি। তো আমি তখন চাকরি করতাম, মানে টাকা পাইতাম, মা আর আমি তখন একসাথেই থাকতাম। তো আমি আমার বোনের বড় লোকের বাড়িতে বিয়ে দিছি, ওইটা ঠিক আছে, কিন্তু আমরা কোনোদিনও ওই বড় লোকের কোনো কিছুই পাই নাই। আমার বোনের বাড়িতে ছিল, ওই বেটা সংসার করতেছে, কিন্তু কখনো ওইখান থেকে 1 কেজি ফলও কিনে আমাদের জন্য আনতো না, বা ওই লোকে আমার বোনের কোনো টাকা পয়সাও দিত না। তো এইভাবে থাকতে থাকতে আমার বোন প্রায় 1 বছরের মতো ওই লোকের সংসার করে, 1 বছরের মতো ওই লোকের সংসার করে আমার বোনের করে কোনো সন্তানাদি হয় নাই। তো 1 বছর পরে, মানে এইভাবে 1 বছর সংসার করে, এবং 1 বছর পরে আমার বোন তখন বলতেছে যে লোকটার কাছে আমার বোনের আমরা বিয়ে দিছি, সেই লোকটা ভালো না, এই লোকটা চরিত্রহীনা, এবং তার চরিত্রের সমস্যা আছে, এবং সে একাধিক বিয়ে করেছে, এবং বিভিন্ন মেয়েদের সাথে সে এখনও খারাপ ধরনের সম্পর্ক করে। আমার মা তখন আমার বোনের বুঝাইতে আছে যে দেখ আমরা গরিব মানুষ,
অনেক কষ্ট করে তোর বিয়ে দিছে, তোর তো বাবা মা কেউই নেই, এবং হিসাব করতে গেলে আমি অনেক কষ্ট করে তোর বিয়ে শাদী দিছি, এখন তুই কিন্তু মা এরকম কোনো কিছু করিস না যেটার কারণে আমরা মানে বিপদে পড়ে যাব। তো এই লোকটার সাথে থাকার চেষ্টা কর, যেভাবে থাকার দরকার তুই ওভাবেই থাক। এভাবে আমার বোন আরও 1 বছর লোকের সংসার করে, তখন প্রায় 2 বছর হয়ে গেল। তো 2 বছর হওয়ার পরেও আমার বোনের ঘরে কোনো কিন্তু সন্তানাদি হয় না। তো কেন সন্তান হয় না আমার মা কিন্তু এটা জানে না, মানে সন্তান কেন হচ্ছে না এটাও কিন্তু আমার মা জানে না। তো এই করার পরে তখন আপনার বান্দরবনের একটা কবিরাজের বাড়িতে আমার বোনকে নিয়ে যায় আমার মা বান্দরবনের একটা কবিরাজের বাড়িতে নিয়ে যায়, ওই কবিরাজের চিকিৎসা করে আমার বোনকে বাচ্চা কাচ্চা হওয়ার জন্য। আমার মা চিন্তা করলো বাচ্চা কাচ্চা হয়ে গেলে সংসার ঠিক হয়ে যাবে, আমার বোন যাবে আমার বোনের সাথে ভালোভাবে সংসার করবে, বাচ্চা কাচ্চা হয়ে গেলে মানে সংসার বসে যাবে, এরকম চিন্তা ভাবনা করতেছিল। তারপরে আমরা আমার মা ওইখানে নিয়ে যেত বান্দরবনে, মানে বাচ্চা হওয়ার জন্য। এভাবে প্রায় 6 থেকে 7 মাস বান্দরবন আর ওই চট্টগ্রাম দৌড়াদৌড়ি করতে করতে আলহামদুলিল্লাহ একটা পর্যায়েও তখন বেবি কনসেপ্ট করে, ওর পেটে তখন বাচ্চা আসে। তো আবার এই যে লোকটার কাছে আমরা আমাদের বোনকে বিয়ে দিছি, উনি আবার আমাদের এলাকাতে আসতো, আমরা যেই বিল্ডিংয়ে থাকতাম ওই বিল্ডিংয়ের বাড়িওয়ালার সাথে ওনার আবার ভালো সম্পর্ক, মানে এই এলাকার সবার সাথে উনি পরিচিত। তা আমার বোন তখন গর্ভবতী হলো, এবং আমার বোন গর্ভবতী হওয়ার পরে যে লোকের কাছে বিয়ে দিলাম সেই লোকটা খুব রাগ করে গেল। সন্তান যখন ওয়াইফের পেটে আসে তখন তো বাবার খুশি হওয়ার কথা, কিন্তু আমার মানে দুলাভাই মানে বোনজামাই সে খুশি হইল না, সে খুব রেগে গেল যে সন্তান কেন হলো। এবং পরে আমরা জানতে পারি যে মূলত ওই লোকটাই আমার বোনকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াইতো। আমার বোন বুঝতে পারতো না, ক্যালসিয়ামের ওষুধ এটা ওইটা খাওয়াই উনি সন্তান নষ্ট করতো। তো এরপর আমার বোন ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, কবিরাজি চিকিৎসা নেয়, যার কারণে আমার বোনের পেটে বাচ্চা আসে। তো একদিন হলো কি আমার মা মানে পিঠা বানাইছিল, অনেক ধরনের পিঠা বানাইছিল, আপনার নারিকেলের পিঠা এটা সেটা বানায়, আমার বলতেছে তুই পিঠাগুলো ওর বাসায় দিয়ে আয়। তখন আমি অফিসে চাকরি করি, ভালো টাকা বেতন পাই, আমার নিয়ে ভালোভাবেই আসি। তা আমি তখন করলাম কি আপনার প্রায় 2টা থেকে 2:30 বাজে দুপুরে খাওয়া দাওয়া করে পিঠাগুলো নিয়ে আমার বোনের বাড়িতে আসছি। তো ও যে রুমে থাকতো ওই রুমে গেছি, যাওয়ার পরে ও আমারে বলে ভাইয়া টিভি দেখতেছে। পরে আমি ওই পিঠাগুলো দিলাম, ও আর আমি মানে চোখের উপরে মানে খাটের উপরে বসে বসে পিঠাগুলো খাচ্ছিলাম। তো দরজাটা মানে এভাবে একটু নক করে রাখি, মানে একটু জাস্ট এভাবে নক করে রাখি। এমত অবস্থার ভিতরে কিছুক্ষণ পরে হঠাৎ করে মানে ওর জামাই এসে দরজার মধ্যে একটা লাথি মারলো, আমার বোন জামাই, ওর নাম ছিল কাদির, মানে কাদির ভাই দরজার মধ্যে লাথি মারার পরে আমি তখন উঠে দাঁড়ালাম। ওই সময় উনি আমার কলার চেপে ধরে ফেলছে, ওই জায়গায় কলার চেপে ধরে বলতেছে আমি আগ থেকে সন্দেহ করছি যে তোদের মাঝে এরকম কিছু হইতেছে। এরকম করে উনি আমার তখন এইভাবে মানে কলার চেপে ধরে দোতলা থেকে নিচে নামায়, মানে ওই রুম থেকে বের করে নিয়ে আসছে। বের করে আনার পরে আরও 2-3 জন লোক ছিল ওনার সাথে আসছে, সবার কাছে বলতেছে ওর নিজের বোনের সাথে খারাপ সম্পর্ক আছে, ওই খারাপ কাজ করছে, আমি ওর নিজের হাতে ধরছি। পরে আমি বললাম যে আপনি এগুলো কী বলেন, আমি খারাপ কাজ করছি মানে? মা পিঠা দিল, আমি পিঠা নিয়ে আসছি, ও পিঠা খাইতেছে, আমি খাইতেছি, দরজাটাও তো ওভাবে লক করা ছিল না, আপনি এগুলো কী বলতেছেন? ও তো আমার বোন। তো যখন বলছো আমার বোন, বলে ও যদি তোর বোন হবে তাহলে ওর নিয়ে পালাই গেলি কেন? ওর বিয়ের আসর থেকে পালাই নিয়ে গেলি কেন? এবং কেন তুই ওরে বিয়ে করতে চাইস? কেন ওরে তুই প্রেমের প্রস্তাব দিছিস? ওর প্রতি তোর কিসের তো দুর্বলতা, এটা যদি তোর বোন হবে? আমি তখন নিচের দিকে তাকিয়ে বলতেছি দেখেন আপনি আমার কলার ছাড়েন, আপনি ভুল বুঝতেছেন, ও আমার বোন ঠিক আছে, কিন্তু আমার আপন বোন না, ওর সাথে আমার ব্লাডের কোনো সম্পর্ক নাই, কিন্তু ও আমার বোন। উনি বলে ও আচ্ছা, ব্লাডের সম্পর্ক নয় আর তোর বোন, ওর পেটের যে বাচ্চা ওই বাচ্চার বাবা তুই। আমি তখন বললাম ভাইয়া দেখেন ওই বাচ্চার বাবা আমি না, ওই বাচ্চার বাবা আপনি। উনি বলে আমি সবই জানি। মানে এই কলঙ্কটা দিয়া ওই লোকটা মূলত আমার বোনের রূপ দেখেও পাগল হয়ে গেছে, আমার বোনের সংসার করার জন্য, বা আমার বোনের ওর আগেরও বউ ছিল এটা না আমরা জানতাম না, আমরা না জেনে ওর কাছে বিয়ে দিছি। ওই লোকটা দেখতে অনেকটা মানে কি বলে একটু ধর্মীয় লোকের মতোই, কিন্তু চরিত্রের দিক থেকে খুব খারাপ ছিল। মানে একরকম আমার বোনকে দেখে পাগল হয়ে গেছে, তার রূপ যৌবন দেখা আমি তখন আমার বোনের বিয়ে করছি, কিন্তু সংসার করার জন্য নয়। এই আমার প্রেগনেন্ট থাকা অবস্থা আমার বোনেরে আর মানে এই ঘর থেকে উনি ঘরে আর রাখবে না, উনি তো রাখবেই না, উনি উল্টা তখন করলো কি ওই জায়গায় আমারে থানায় দিয়ে দিল, মানে পুলিশে দিয়ে দিছে। আমি খারাপ কাজ করছিলাম ওর ওয়াইফের সাথে, পুলিশে দিয়ে দিছে। এবং আমি ওই থানাতে প্রায় আপনার 14-15 দিনের মতো থাকি, আমাকে কোনো মানে কোর্টেও নিয়ে যায় না, আমার কোনো কিছু জিজ্ঞাসা করে না, ওই জায়গার ভিতরে আমাকে আটকে রাখে। 14-15 দিন পরে আমাকে থানা থেকে বের করে আমি থানা থেকে বেরোই, এবং বের হওয়ার পর আমি জানতে পারি সে আমাকে কোন শর্তে বের করছে। আমার বোন জামাই শর্ত দিয়েছে এটা যে আমার বোনের সাথে যে ওনার বিয়ে হয়েছে, আমার বোনকে উনি মানে ডিভোর্স করছে, ইচ্ছা করে ডিভোর্স করছে, এবং সন্তান মানে পেটের যে সন্তান আছে ওই সন্তানের বাবা আমার বোন জামাই না, এটা বলে আমার বোন সিগনেচার করছে, এবং আমার সাথে আমার বোনের অবৈধ সম্পর্ক আছে এগুলো বলে সে সিগনেচার করছে। এবং সিগনেচার করে তখন
মানে ওইখান থেকে আমার বোন মানে আমাকে তখন উনি ছাড়ছে থানা থেকে। তো আমি তখন বাসায় আসছি, বাসায় আসার পরে তখন আমাদের পারিবারিক অবস্থা খুব খারাপ। একে তো বোন বিয়ে দিলাম, ওই আবার শ্বশুরবাড়ি থেকে চলে আসছে, আমি চাকরি করতাম, চাকরিও চলে গেছে, দীর্ঘদিন ধরে জেলে ছিলাম, বাসা ভাড়াও আটকায় গেছে, অনেকগুলো বাসা ভাড়াও আটকায় গেছে, বাসা ভাড়াও দিতে পারি না। খুব খারাপ একটা অবস্থার মধ্যে তখন চলে গেছি। তারপর আমি এদিক সেদিক চাকরির জন্য হন্য হয়ে খুঁজতেছি, আর এদিক দিয়ে তো আমার বোনের পেটের বাচ্চাটা বড় হচ্ছে। এখন আমরা যদি ডিএনএ টেস্ট বলেন বা সরকারিভাবে যদি আমরা দৌড়দৌড়ি করতাম, আমরা কিন্তু কিছু করতে পারতাম, কিন্তু এই লোকের সাথে না ক্ষমতা দিয়ে না টাকা দিয়ে কোনোভাবেই আমরা পারবো না। তার অনেক বড় বড় লোকদের সাথে উঠা বসা, অনেক বড় বড় লোকদের সাথে তার চলাফেরা, এবং সে অনেক মানে বড় মাপের লোক, তার সাথে আমরা কোনোভাবেই পারবো না, না অর্থ দিয়ে না সম্পদ দিয়ে না মারামারি করে কোনো দিক দিয়ে পারবো না। তো আমার বোনেরা তখন এই বাসায় নিয়ে আসছে, এবং আসার পরে এই বাড়িওয়ালা তখন করলো কি, মানে আমাদেরকে খুবভাবে চাপ দিছে যে ওই বাসায় আমরা থাকতে পারবো না। আমরা মানে আমার ওই মানে অতীতগুলো সব বাড়িওয়ালা টান দিছে বিভিন্ন লোকের কাছে। তো টান দেওয়ার পরে আমরা তখন এই বাসাটাই ছেড়ে দিলাম। বহু কষ্টের পরে বাসা ভাড়া ম্যানেজ করে বাসাটা ছেড়ে দিলাম, নতুন একটা জায়গায় গিয়ে আরেকটা বাসা নিলাম। এবং এরকম করতে করতে আমার বোনের গর্ভে তখন আমার একটা মানে ভাগিনা হলো। তো হওয়ার পরে ওই ভাগিনা কিন্তু মূলত ওই বেটার, সে যেহেতু সন্তান মেনে নেয় নাই, ভাগিনা হওয়ার পরে আমার মা এই বয়সে মানে অলরেডি আমার মায়ের একটা পা বাঁকা হয়ে গেছে, হাঁটতে পারে না, এই পঙ্গু পা নিয়ে আমার মা তখন গার্মেন্টসে চাকরি করতো। মা তখন গার্মেন্টসে চাকরি না, আমি তো আর ওই সময় আর কোনো ভালো চাকরি পাই না, একটা গ্যারেজে তখন চাকরি করতাম। মা আর আমি দুজনে কষ্ট করে, বহু কষ্ট, মানে কষ্টের শেষ নাই, এরকম করে বহু কষ্ট করে তখন আস্তে আস্তে করে আমরা এই সংসারটাকে বড় করতে থাকি। আমার বোনকে আর বিয়ে দিলাম না, যদিও এরপরে ভালো ভালো বিয়ের প্রস্তাব আসছিল। আমার মা বলে সে আর বিয়ে দিবে না। মার কথাই একটা যে আমরা আর কোথাও বিয়ে দিব না, আর বিয়ে দিব না, আর কোথাও মানে বিয়ের দরকার নাই। এরকম করে আমরা তখন মানে ওই বাসার মধ্যেই থাকতেছি, আমি কাজকাম করি গ্যারেজে, মা চাকরি করে, এইভাবে মিলে আমরা তখন আস্তে আস্তে থাকতেছি আর ওই ভাগিনাটাকে বড় করতেছি। তা আমার একটা স্বপ্ন ছিল যেটা আমিও আর বিয়ে করি নাই, এই ঝামেলার ভিতরে পড়ে আমিও আর বিয়ে করি নাই। মা আমাকে বিয়ের কথা বলছিল, কিন্তু নিজের ভিতরে এরপর আর বিয়েটা আসতেছিল না। আমি মানে এক কথায় বলতে গেলে আমি আমার জীবনে এত পরিমাণে নেশা করেছি, মানে নেশায় আমি এমনভাবে ডুবেছিলাম যে এই নেশা আমার সংসার, ধর্ম, আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছে। তো কাজকাম করে আস্তে আস্তে করে ভাগিনাটার পড়াশোনা করে ভাগিনাটাকে বড় করতেছি। তো ওর বাবার নাম আমরা কিন্তু ওই লোকের নাম দিছি, যে কোনোভাবেই হোক আমার বোন সে লোকের জন্ম নিবন্ধনের সে লোকের ভোটার আইডি কার্ড আমার বোনের কাছে ছিল, ওই ভোটার আইডি কার্ড দিয়ে আমরা ওই লোকের মানে দিয়ে আমার ভাগিনাকে বড় করছি। তো ভাগিনা আপনার এসএসসি পরীক্ষা দিছে 2022 সালে ও এসএসসি পরীক্ষা দিছে। তো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ও তখন কলেজে ভর্তি হয়, এসএসসি দেওয়ার পরে কলেজে ভর্তি হওয়ার পরে আমার বোন মাঝে মাঝে বলতো যে তোর বাবার কাছে মাঝে মাঝে যা। তা আমার ওই ভাগিনে কী করতো, ওর বাবার কাছে মাঝে মাঝে যাইতো। তো যাইতে ওর বাবা মানে সম্ভবত ওর বাবাই হবে, ওর বাবা নাকি অন্য কেউ ওর কানে কান পরা দিয়ে দেয় যে আমি আর আমার বোন খারাপ সম্পর্ক করে তারপর ওকে দুনিয়াতে আনছি। যে লোকের ভোটার আইডি কার্ড দিয়ে ওর জন্ম নিবন্ধন করা হয়েছে ওই লোক মূলত ওর বাবা না। এইটাও তখন মানে এভাবে বুঝে যায় বলতে ও তখন এগুলা বলাবলি করতে শুরু করে। বাসায় আসার পরে প্রচুর সিনক্রেট করে, মানে এটা ওইটা ভাঙাভাঙি করে। ও কলেজে পড়তো, A+ পাইছে, আপনার গোল্ডেন প্লাস পাওয়া একটা ছাত্র, এবং সুনামধন্য একটা স্কুল থেকে চট্টগ্রামের গোল্ডেন প্লাস পাইছে। পাওয়ার পরে তখন আমরা ওরে ভর্তি করাই। এখন হলো কি, ও মানে ওই জায়গায় এসে ও তখন মানে প্রচুর পাগলামি করতেছে যে ওর জন্মটাই পাপ, ও যে জন্মগ্রহণ করছে এই জন্মগ্রহণ করাটাই ওর পাপ হয়েছে, এবং ও একটা অবৈধ সন্তান, এগুলো সবসময় বলে। আমি ওরে বুঝাই যে না রে মামা, তুই অবৈধ সন্তান না। আমার বলে আপনার বোনের সাথে আপনি খারাপ কাজ করছেন। তা এরকম করতে করতে একদিন হঠাৎ করে কোরআন শরীফ নিয়ে আসছে। কোরআন শরীফ আইনা বলতেছে যে আপনি কোরআনে হাত দিয়ে বলেন তো, আপনি আমার মায়ের নিয়ে পালান নাই, আপনি আমার মায়ের বিয়ের আসর থেকে নিয়ে যান নাই, মানে এগুলো তো ওর জন্মের আগের কথা। তাই আমি বললাম যে রে ভাগিনা, এগুলো সবই তোর উল্টাপাল্টা কথা, আমি কেন তোর মায়ের? ও বলে ঠিক আছে তাহলে কোরআনে হাত দিয়ে বলেন। এই ধরনের রাগারাগির মাঝে আমার একটা থাপ্পড় মারি, থাপ্পড় মারার পরে আমার বোনেরে বলি যে ওরে ভিতরে নিয়ে যা, আজকের পর থেকে করে আমার সামনে আনিস না। আমি ওরে মানুষ করার জন্য বিয়ে পর্যন্ত করলাম না। সত্যি কথা বলতে ভাগিনার জন্য আমি সংসারও করি নাই। ওর পড়াশোনা, ওরে ছোটোবেলা থেকে এমনভাবে বড় করছি, নিজে না খাইয়া, নিজে ভালো জামা কাপড় না পরে ওরে পড়াইতাম। ও যাতে কোনোভাবে কোনো অভাবে না থাকে, ওর যাতে কোনো অভাব স্পর্শ করতে না পারে, এই জন্য আমি আর আমার মা এভাবে হাড় ভাঙা পরিশ্রম করে ওরে বড় করছি।
আমার মা ওরে বারবার বলতেছে যে তুই এগুলো কী বলতেছিস তোর মামার সাথে, তোর এগুলো কে শিখিয়ে দেয়। ও আমার মায়েরে বলে তোমরা যদি লুকিয়ে রাখো তাহলে কি আর কথা লুকিয়ে থাকে, এগুলো মানুষজন ঠিকই জানে, আমি যে অবৈধ সন্তান এগুলা সবাই জানে। এবং এরকম করতে করতে ও তখন ওই দিন ওরে মারি এবং মারার পরও বাসা থেকে বেরিয়ে যায়, মানে বাসায় আসে না। বাসা থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার পরে অনেক দিন ধরে ওর বাসায় আসে না, ওরে খোঁজাখুঁজি করে বহুদিন পরে খুঁজা বাসায় আনছি। এখন বাসায় আসার পরে যেটা দেখলাম যে ও আপনার নিচ্ছে, মানে মাদক নিতেছে, ঘরের মধ্যে ইঞ্জেকশন দিতেছে, মানে বাসার মধ্যে বসে বসে এগুলা করতেছে। ওরে অনেকভাবে বুঝাইলাম যে বাগিনা দেখ, আসলে ওরকম কিছুই না, তুই আমাদেরই কেউ না, তোর বাবা তোকে অস্বীকার করে, তোর বাবা তোর সম্পদের ভাগ তোরে দিবে না, এই জন্য একটা মিথ্যা কথা বলে তোর জীবনটা কীভাবে নষ্ট করতেছে, তুই আমার কথাটা একটু শোন। ও আমার কোনো কথাই শোনে না, প্রচুর পরিমাণে নেশা করে এবং এমন নেশাও করে যেই নেশার নাম ভাই আমি নিজেও জানি না। আমি অনেক নেশা করেছি, ওই নেশাগুলোর নাম আমি নিজেও জানি না। তো 2022 সাল থেকে ওই পাগলামি শুরু করে, এখন ধরেন 2025, এই 3টা বৎসরে ও করে না এমন কোনো খারাপ কাজ নাই। আমারে 2বার ও মাইরা হসপিটালে পাঠাইছে এবং আমি 2বার আমার এমন অবস্থা হয়েছে যে আমি বাঁচবো ডাক্তার বলে নাই, মানে গ্লাস ঢুকিয়ে দিছে আমার মানে ঘাড়ে দিয়ে, আমার ঘাড়ে দিয়ে, আমি মানে নিঃশ্বাসের নালী বন্ধ হয়ে যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ মানে আমি বেঁচে আসছি। এবং আরেকবার আমাকে ও পিটাইছে, মানে এমন পিটাইছে আমি মরে যেতাম, সে জায়গা থেকেও আমি বেঁচে আসছি। তো আমার বোন আর আমি যতই ওরে বুঝাই, ওরে আর আমরা ভালো করতে পারি নাই। তো কিছুদিন ধরে আমার বোন বলতেছে নেশা করে, মানে প্রচণ্ড রকমের নেশা করে, নেশা ছাড়াও কিছুই বোঝে না, নেশা করবে। আর ইদানিং ধরে আমার বোন বললো নেশা করতে করতে আপনার গল্পগুলো শোনে, আপনার এই গল্পগুলো হেডফোন কানে দিয়ে বা এইভাবে সারাদিন আপনার গল্পগুলো শোনে, নেশা করে আর আপনার গল্পগুলো শোনে। এখন আপনার গল্পের মাঝে ও কী পায় আমরা বুঝি না। আমার বোন একদিন আমার বললো, ভাই এই আপন নামের এই লোকটার গল্পগুলো আমার ছেলে শোনে এবং ওর কথা সবসময় মানে। আবার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্টে আবার ওনার ছবি দিয়ে রাখছে। তো তুমি ওনার কাছে গল্পগুলো বলো এবং ওনার মাধ্যমে প্রয়োজনে আমার ছেলের সাথে কথা বলাই দাও, উনি যদি বুঝায় হয়তো আমার ছেলে বুঝবে, একটু আমার ছেলের সাথে ওনাকে কথা বলাই দাও। তো এই কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আপনাকে ঘটনাগুলো জানাবো এবং অন্তত আপনি আমার ভাগ্নাকে যদি একটু বুঝিয়ে আমাদের পুরো ঘটনাটা বলতে পারেন যে কীভাবে কী হয়েছে না হয়েছে, তাহলে ও বুঝতে পারবে। আমি আল্লাহ 30 সিরফা কোরআন মাথায় নিয়ে বলতে পারবো আমার বোনের জন্য আমি পাগলামি করছি, ঠিক আছে, কিন্তু কোনোদিনও আমার বোনের প্রতি আমার খারাপ কোনো সম্পর্ক আমি আমার বোনের সাথে করি নাই। তো কেন আমি এটা করেছিলাম আমার প্রথম জীবনে তা আমি বলতে পারি না, এবং সেই ভুলের মাসুল হয়তো আমাকে এখন দেওয়া লাগতেছে। তো আমরা আমাদের পরিবারের, আমি, আমার বোন, আমার মা, আমার ভাগিনাটাকে অনেক ভালোবাসি। যদি পারেন আপনি ওর একটু বুঝেন, ওর নাম্বারটা আপনাকে দিলাম, ওর সাথে একটু যোগাযোগ করেন। আর আমার নাম্বারও দেওয়া আছে, যদি পারেন আমার সাথেও কথা বলতে পারেন। এবং আপন ভাই অনুরোধ রইল আপনি ওকে একটু ফোন দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই রোহান হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা শোনার জন্য। আচ্ছা, ওনার নাম হচ্ছে রোহান আলী, উনি রোহান হোসেন বলেছে। আচ্ছা, যাই হোক, তো এই ভাই তার গল্পটা পাঠিয়েছে এবং এই গল্পটা মূলত তার ভাগিনা কিনে। তার ভাগিনার নাম আমি বলতে চাই না, কেন নাম বলতে চাই না তারও একটা কারণ আছে। যাই হোক, এখন মূল কথা হচ্ছে তার ভাগিনা মনে করতেছে যে তার পারিবারিক যে ঘটনাগুলো এবং এই ছেলে নাকি আমার গল্প শোনে এবং নেশা করে এবং তার ফেসবুক প্রোফাইলে আমার ছবি দিয়ে রাখছে। যাই হোক, তো এখন বড় কথা হচ্ছে আমি আসলে গল্পটা কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি বা আপনারা কতটুকু বুঝছেন আমি ঠিক জানি না। উনি ঠিক যেভাবে লিখেছে আমি সেভাবে আপনাদেরকে পড়ে শুনিয়েছি। তবে এখানে সবচেয়ে বড় ভুল হলো রোহান ভাইয়ের মা। যখনই রোহান ভাই ওনার বোন সাথীর দিকে নজর যায়, বা যাই হোক বোনই বলি, যেহেতু ছোটোবেলা থেকে ভাই বোনে বড় হয়েছে, তো সেখানে রোহান ভাইয়ের মা প্রথম থেকেই বলে দেওয়া দরকার ছিল যে তোরা এরকম ভাই বোন, অথবা চাইলে তাদের বিয়েটাও পড়াই দিতে পারতো। তাদের বিয়েও কিন্তু বৈধতা আছে, যেহেতু ব্লাডের কোনো সম্পর্ক রোহান ভাইয়ের সাথে তার বোনের নাই, বা সাথীর সাথে তার ভাইয়ের কোনো ব্লাড সম্পর্ক নেই, সেখানেও বিয়ে দিতে পারতো তার মা চাইলে। তবে আমার কাছে মনে হয় বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো হতো। যদি সাথীর সাথে রোহানের বিয়ে হতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না, অথবা প্রথম দিকে যদি তাদের ভাই বোনের এই মূল গোমরটা জানিয়ে দিত তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না। তো যা করেছে রোহান ভাইয়ের মা নিজেই করেছে, এবং সেই ভুলের মাসুল হয়তো রোহান ভাইয়ের সাথী এবং তার ওই ভাগ্নে দিয়ে যাচ্ছে। যাই হোক, মজার কথা হচ্ছে আমি এই ছেলের নাম্বারে কল দিয়েছিলাম এবং ছেলে কলটা রিসিভও করে, এবং রিসিভ করার পর আমি যখন আমার নাম বলি খুব খুশি হয়, অত্যাধিক খুশি হয়। এবং ঠিক যখনই আমি তার বাবা তার মামা এবং তার মায়ের সম্পর্ক নিয়ে কথা বলতে চাই, ও আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিয়ে দেয়। এবং ব্ল্যাক লিস্টে দিয়ে দেয়, এরপর থেকে আমি বিভিন্ন নাম্বার থেকে ওর নাম্বারে ট্রাই করেছি, নাম্বারটা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে।
এবং আমি জানি না রোহন ভাইকে যখন আমি ফোন দিলাম যে আপনার ভাগিনা তো এরকম এরকম করতেছে, উনি আমাকে বলে যে আপনার ওরে ফোন দিয়েন না, আপনি যদিও ফোন দেন তাহলে ওনাকে সুইসাইড করবে আমার বলে, এবং ও বাসায় আরও বেশি পাগলামি করতেছে আপনাকে বিষয়গুলো জানিয়েছি বলে। তো যদি পারেন আপনি আমাদের গল্পটা রেকর্ড করতে পারেন, তবে যদিও করেন আপনি নাম ঠিকানাগুলো হাইড করে করবেন। এটা পরে রোহন ভাই আমাকে বলল, যার জন্য কিছু এখানে হাইডিংয়ের বিষয় আছে, নাম ঠিকানা বা লোকেশন। তো গল্পটা আমি রেকর্ড করেছি শুধু এই কারণে যে আমাদের এই সমাজে আমরা অনেক সময় বিয়ে শাদীর ক্ষেত্রে অনেক কিছু লুকিয়ে রাখি। বাবা মা তার সন্তানদের সাথে থাকবে ফ্রেন্ডলি, মানে বন্ধুর মতো। যদি বাবা মা সন্তানের মাঝে কোনো রকমের দূরত্ব সৃষ্টি হয়, স্পেস তৈরি হয়, সেখানেই শয়তান বাসা বাঁধে। আপনার সন্তানের সাথে আপনি কথা বলবেন খুব ফ্রেন্ডলি, সন্তানের সাথে যখন আপনি বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন, সন্তানের ভিতরে থাকা গোপন কথাগুলো আপনার সাথে শেয়ার করবে, তখন আপনার সন্তান পথভ্রষ্ট হবে না, কারণ আপনি তাকে ওই ঠিকমতো ট্রিটমেন্টটা দিতে পারবেন। ডাক্তারের কাছে গিয়ে যদি রোগী তার মূল রোগের বর্ণনা দিতে পারে, তবে ডাক্তার খুব সহজেই রোগ শনাক্ত করতে পারে এবং সে রোগের ঔষধ দিতে পারে। এই জন্য সন্তানের সাথে সম্পর্ক রাখতে হবে সবসময় বন্ধুর মতো। সন্তানের কাছে কোনো কিছু লুকানো যাবে না। আল্লাহ সবাইকে মাফ করুক। এবং যারা গল্পটা শুনেছেন কেমন লেগেছে, গল্পের মূল কথাবার্তা বা গল্প নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। এখানে বিদায়, দেখাবো অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।